ভারতীয় ক্রিকেটে আপনার উত্থান ফিনিক্স পাখির মতো। আপনার রক্তে রয়েছে খেলার ময়দানে লড়াই। বাবা ছিলেন বিখ্যাত গোলকিপার। এই নিয়ে অনেক তর্কাতর্কি হয় বটে, তবে বলা যেতে পারে, ওই বলেন আর্গুয়েবলি, মহেন্দ্র সিং ধোনির পরে উইকেট কিপার হিসেবে আপনি আমাদের দেশের শ্রেষ্ঠ। ক্রিকেট বিশেষজ্ঞরা বারবার এক বাক্যে স্বীকার করেছে, না ইয়ে বাঙালি মে দম হ্যাঁ। এবার তার জার্নিটা একবার একটু পর্দায় দেখে নিন। শিলিগুড়ির শক্তিগড়ের সাধারণ গলি থেকে ভারতীয় ক্রিকেটের রাজপথ। ফিনিক্স পাখির মতো তার উত্থান ভারতীয় ক্রিকেটে দাপিয়ে খেলে ঝুলিতে পড়েছেন 3টি আন্তর্জাতিক শতরান। সালটা 2010। নাগপুর টেস্টের সকালে হঠাৎই চোট রোহিত শর্মার। অপ্রত্যাশিতভাবে টিম ইন্ডিয়ায় অভিষেক শিলিগুড়ির আশ্রম পাড়ার এই ছেলেটির। প্রথম ইনিংসে ডেল স্টেইনের বলে 0 রানে আউট, কিন্তু অদম্য জেদ আর হার না মানা মানসিকতার সৌজন্য দ্বিতীয় ইনিংসে এলো 36 রানের ছোট্ট প্রতিরোধ। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করে নিলেন, ইয়ে বাঙালি মে হ্যায় দম। লড়াই তার রক্তে। বাবা প্রখ্যাত গোলকিপার প্রশান্ত সাহা কলকাতার কোলে মার্কেটের মেসবাড়ি থেকে লড়াই চালিয়ে ময়দানে টিকে থাকার মরিয়া চেষ্টা দেশের ক্রিকেট মহল স্বীকার করতে বাধ্য হল। মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় ক্রিকেটে উইকেটের পিছনে নির্ভরযোগ্য গ্লাভস তাঁরই। নিঃশব্দে লড়াই, মাথা উঁচু করে মাঠ ছাড়ার প্রতিজ্ঞা, ঋদ্ধ মানসিকতা, মুশকিল ক্যাচকেও সুপারম্যানের মতো উড়ে গিয়ে তালুবন্দি করা তার সহজাত। তিনি ঋদ্ধিমান সাহা, উইকেট কিপিংয়ে অন্যতম সেরা চরিত্র। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য অনন্য সম্মান 1431-এ অনন্য সম্মান বিভাগে সম্মানিত ঋদ্ধিমান সাহা। আপনাকে সম্মান জানাতে পেরে গর্বিত আমরাও। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431-এ সম্মানিত ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি, তোমাকে অনুরোধ করব তুমি যদি মঞ্চে চলে আসো। সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি মিস্টার অঙ্কিত মিত্তল, ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট শাকাম্বরি গ্রুপ, এবং মিস্টার সুবোধ বিহানি, জেনারেল ম্যানেজার ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস শাকাম্বরি গ্রুপ। ওনাদের সাথে সাথে মঞ্চে আসতে অনুরোধ জানাবো অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গাঙ্গুলিকে। জি 24 ঘন্টার পক্ষ থেকে উত্তরীয় দিচ্ছেন জি 24 ঘন্টা ও জি রাজস্থানের চ্যানেল হেড আশিস দাবে। শংসাপত্র বা সার্টিফিকেটটি ঋদ্ধির হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার অঙ্কিত মিত্তাল এবং মিস্টার সুবোধ বিহানিকে। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431-এর সুদৃশ্য ট্রফিটি ঋদ্ধির হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গাঙ্গুলিকে। ঋদ্ধি, কনগ্রাচুলেশনস। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। তোমার অনুভূতিটাও জানতে চাইবো একটু, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে? প্রথমত এই অনুষ্ঠানে আসতে পেরে অবশ্যই খুবই গর্বিত যে এরকম কিছু অনুষ্ঠানে যে ফেলিসিটেট করা হচ্ছে, যে এতদিন ধরে যেসব খেলেছি, 28 বছর ধরে ক্রিকেট খেলেছি, আর তারপরে সেই কিছু কিছু সম্মান যেগুলো মানে নিজের ক্যারেক্টার বা বলতে পারো বা নিজের অ্যাচিভমেন্ট বলতে পারো, সেগুলোর মধ্যে একটা ওয়ার্ডরোবে সাজের মতন জিনিস, আর সেটা আজকে জি 24 ঘন্টার তরফ থেকে পেয়ে খুবই খুশি হচ্ছি। আর এরপর হয়তো নতুন কিছু চ্যাপ্টার স্টার্ট হতে যাচ্ছে বা হতে পারে, তা সেটার জন্য হয়তো আরও কিছু পুরস্কার ওয়েট করছে, সেটা দেখা যাক, তার জন্য মুখিয়ে থাকলাম। থ্যাংক ইউ ঋদ্ধি। নমস্কার। তার নামে পাওয়া যায় সুপারম্যান গ্লাভস। তিনি সুপারম্যান ঋদ্ধিমান, আর সেই ঋদ্ধিমান সাহা এবার অনন্য সম্মান 2025-এ সম্মানিত। জি 24 ঘন্টার তরফে ঋদ্ধিমান সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে, এবং ঋদ্ধিমানকে আমরা সেই অনন্য সম্মান পাওয়ার পর আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন।
নমস্কার ঋদ্ধি। থ্যাংক ইউ। ঋদ্ধি, ক্রিকেটার হওয়ার চিন্তা ভাবনাটা প্রথম মানে কিভাবে মাথায় খোঁচা দিল? তার কারণ অনেক খেলা রয়েছে, ফুটবল রয়েছে, অন্য অনেক খেলা রয়েছে, শিলিগুড়িতে টেবিল টেনিস খুব জনপ্রিয়, সেখানে দাঁড়িয়ে ক্রিকেটটাকে কেন বেছে নিলে? প্রথমত হচ্ছে পাড়ায় সবাই যেরকম খেলে টেনিস বলে, আমি সেরকম খেলতাম। আর তার সাথে আমার বাবা, মানে বাবার কাকা জ্যাঠা সবাই হয়তো ফুটবল খেলতো। ইভেন বাবা যখন অফ সিজন হতো তখন ক্রিকেট খেলতো। তা আমি যেই ক্লাবে খেলি এখনও, মানে খেলি বলে ছিলাম ছোটোর থেকে, অগ্রগামী কোচিং সেন্টার, তা বাবা সেই ক্লাবে হয়ে খেলেছি অনেক ক্রিকেটও। তা সেখান থেকেই বলতে পারো যে সেই নেশাটা কন্টিনিউ হয়েছে। আর ছোটোবেলার থেকে জেগে জেগে ওয়ার্ল্ড কাপ দেখা বাবার সাথে সাথে। বাবা, কাকা, জেঠু, মানে আমি যতদূর আমার সাংবাদিকতা, ইভেন কি শ্বশুরমশাই কিন্তু ফুটবলের সাথে জড়িত। হ্যাঁ, বাবা, কাকা, জ্যাঠা, এই যে বা শ্বশুর মশাই, যারাই ফুটবলের সঙ্গে জড়িত তোমার পরিবারে, তোমার বৃত্তে, তারা সকলেই গোলকিপার। শ্বশুর মশাই রথীন মিত্র, তিনিও মোহামেডানের হয়ে গোলকিপিং করতেন, এবং বাবা গোলকিপিং করতেন, কাকারাও গোলকিপিং করতেন। তো সেই জন্যে কি বল ঠেলে দেওয়ার চেয়ে বল তালুবন্দি করতে তুমি বেশি ছোটবেলায় আগ্রহী হলে? এটা বলতে পারো যে একটা ছোট্ট স্টোরি আছে, যে আমাদের পাড়ায় একটা কোচিং ক্যাম্প খুলেছিল, সেখানে 4-5 জন কিপার ছিল। সাডেনলি একদিন কেউ আসেনি, তা একজন কিপার যদি না থাকে, বলটা সেখানে নেট না ছিল না, দেওয়ালে গিয়ে লাগবে, বল নষ্ট হয়ে যাবে, একজনকে তো গ্লাভস পরতে হবে। তা সেটা আমি সেদিনকে গ্লাভস তুলে পরেছিলাম, আর তারপর থেকে অনেক ক্যাচ ধরেছি সেদিনকেই। তো সেটা বাবাকে বলি, বাবা যেহেতু খেলতে জন্য, বাবা ওখানে কোচিংয়ের জন্য ছিল, তা বাবা বললো কয়েকদিন কর, যদি মজা আসতে স্টার্ট করে তারপর তুই সেটা ভাবতে পারিস। তা সেখান থেকেই আমার স্টার্ট। তা বলতে পারো যে সেটা একটা স্টেপ বাই স্টেপ, সেখান থেকে অগ্রগামী ক্লাবে আসলাম, তারপর সেখান থেকে ডিস্ট্রিক্ট, স্কুল বেঙ্গল, স্টেপ বাই স্টেপ সব কিছু। তো ওই শিলিগুড়িতেই যেরকম প্রত্যেকটা মানুষের জীবনে যেমন একজন ধ্রুবতারা থাকে, সেটা কখনো সচিন তেন্ডুলকারের জীবনে তার নাম রমাকান্ত আচরেকর, কপিল দেবের কাছে যার নাম হচ্ছে দেশপ্রাণ আজাদ, তুমি সেরম একজন ধ্রুবতারাকে পেয়ে গেলে। ভাইদা, শিলিগুড়ির বিখ্যাত কোচ, তার কাছে গিয়ে কি করে কিপিংটা আরও পরিশীলিত করলে, আর কি করে যে স্বপ্নগুলো ছিল মনের মধ্যে সেগুলো আরও জাগরিত হলো? ওখানে যাওয়ার সাথে সাথে একটা টুর্নামেন্ট ছিল আন্ডার 13-এর, যেটা হয়তো আমি একবারই খেলেছি। একটা টুর্নামেন্টে পরে তো ওভারেজ হয়ে গেছিলাম। তা তখন শুধু আমি কিপিংয়ের উপর ফোকাস বেশি করতাম, কারণ দেখেছিলাম যে অলরেডি যারা সুপারস্টার ইন্ডিয়াতে আছে তারা ম্যাক্সিমাম সব ব্যাটসম্যান। তা সেখানে তো তাদেরকে ছাপিয়ে যাওয়ার ব্যাপার নেই, কোন জায়গাটা মেবি একটু বেটার কোচি, সে ব্যাটসম্যানরা কারা সবাই জানে, যে বলার দরকার নেই। সুনীল গাভাস্কার থেকে স্টার্ট করে সচিন, লক্ষ্মণ, রাহুল, সৌরভ, মানে যতজন আছে, সেহবাগ অলরেডি খেলছিল। তা সেই সময় থেকে তার থেকে যদি কিপিংয়ে কনসেন্ট্রেট করি, তা সেখানে অনেক ড্রিল করেছি, সেক্ষেত্রে ব্যাটিংটা হয়তো কিছুটা নেগলেক্টেড হয়েছে। আর ড্রিল করে করে নিজেকে আরও স্ট্রং করা, যেটা বেসিক জানতাম, ভাইদের যেগুলো বলেছিল সেখান থেকে। তারপর আস্তে আস্তে যেখানে ডিফারেন্ট টাইপের জায়গায় যাওয়ার পর সেখানকার কোচিং ইনপুট বা টিভি দেখে, ভিডিও দেখে, সবার থেকে শিখে তারপর স্টেপ বাই স্টেপ আগে যাওয়া। তোমার মতো একজন উইকেট কিপার ছিলেন সুনীল গাভাস্কারের মামা মাধব মন্ত্রী। সুনীল গাভাস্কার ছোট্টবেলা তার কাছে একখানা ভি সোয়েটার দেখে চেয়েছিল, বলেছিল ওটা অর্জন করতে হয়, ওটা কেউ কাউকে দেয় না, ভারতের হয়ে খেলে অর্জন করতে হয়। তা ঠিক তোমারও মামা যেদিন বলেছিলেন তোমাকে যে তুই যেদিন ভারতের হয়ে খেলবি, আমি সেদিন থেকে ভারতীয় দলের সমর্থক হব, এটাই কি তোমাকে অনেকটা আরও স্বপ্ন বড় করার, সেই স্বপ্ন লক্ষ্য করে এগিয়ে যাওয়ার যে রাস্তা, সেটা একাগ্র করেছিল? চ্যালেঞ্জ তো দিয়েছিল, কিন্তু আলটিমেটলি আমি যতক্ষণ না আন্ডার 19 বেঙ্গল খেলে আন্ডার 22 বেঙ্গলে ঢুকলাম, তখন থেকে আমি রিয়েলাইজ করা স্টার্ট করলাম যে এখন যদি আমি ভালো করি, মেবি তাহলে হয়তো নেক্সট স্টেপে যাওয়া পসিবল। কারণ সেই সময় আন্ডার 19, 22-তে মোটামুটি পারফরমেন্স ভালো হচ্ছিল, মানে মোটামুটি টিমের মধ্যে মানে নির্ভরযোগ্য হচ্ছিলাম স্টেপ বাই স্টেপ। তা সেই সব দিক থেকে তখন সেটা আরও জোরালো, মানে শুধু সেই কথাটা বলবো না যে ফাইনাল। তা ছোটোবেলা থেকে সবারই যারা ক্রিকেট খেলে শখ ওটাই থাকে যে ইন্ডিয়ান টিম রিপ্রেজেন্ট করা, সেটা তো সবার জন্য পসিবল হয় না, কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে 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 যখন সেটা বিলিভটা স্ট্রং হয়, তখন সেটা বাস্তবায়িত হয়তো পসিবল। 2010-এর সেই সকালটার কথা জানতে চাইব, যে সবাই জানে যে ঋদ্ধিমান সাহা তিনি হচ্ছেন
বাংলা ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটের পিট সাম্প্রাস, যিনি স্থিতপ্রজ্ঞ, যিনি কখনো উত্তেজিত হন না, কখনো স্লেজিং করেন না, কখনো উচ্ছ্বাসও সেভাবে প্রকাশ করেন না। 2010 সালে সেই রাতটা যখন জানলে যে তুমি টিমে নেই, আর সকালবেলা যখন জানতে পারলে যে রোহিত শর্মা চোট পেয়ে গিয়েছেন, তোমার টেস্ট অভিষেক হচ্ছে, সেই সময়টায় উত্তেজনাটা কতটা ছিল, আর সেই উত্তেজনাটাকে কিভাবে মাঠের 22 গজে গিয়ে মিশিয়ে দিলে? প্রথমত হচ্ছে যখন আমি টিমে জয়েন করেছিলাম, মানে ফার্স্ট ডে প্র্যাকটিসে 3 দিন হয়তো প্র্যাকটিস হয়েছিল, গ্যারি কাস্টেন প্রথম দিন ডেকেই আলাদা করে বলে দিয়েছিল যে তুমি ম্যাচ খেলবে না, তুমি নিজের মতন করে প্র্যাকটিস করে নাও, হয়তো যারা ম্যাচ খেলবে ইন্ডিয়ান টিমে তাদের নেটসও খেলতে পারবে না, বা তোমাকে যদি প্র্যাকটিস করতে হয় নেট বোলার আন্ডার 16 বা আন্ডার 19 বোলাররা এসেছিলো, তাদেরকে তুমি ব্যাটিং করো, কিপিং করো, না করো, দাঁড়িয়ে থাকো, সব চলবে, কিন্তু তুমি ম্যাচ খেলছো না সেটা কনফার্ম। তো সেটা সেইভাবেই চলছিল। তা ম্যাচের দিন সকালে ওই রোহিতের সাথে ইম্প্যাক্ট হয়েছিল, পিছন থেকে এসে রোহিত ওই মানে টেনিস বল একটা গেম খেলছিলাম, টাচ আউট ছিল, তা সেখানে পায়ে লেগে ওর অ্যাঙ্কেল টুইস্ট, আমারও পায়ে কেটে গেছিলো। তা সেখান থেকে তারপর আমার বদ্রির সেই ম্যাচের ডেবিউট ছিল, তা আমি বল ছুটছিলাম বদ্রিকে, ধোনি টস করতে যাচ্ছে, তা তখন ধোনি ভাই বলছে সাহা তু খেল রায়, আমিও হেসে আবার বল ছুটছি। তো তখন ধোনি হয়তো রিয়েলাইজ করেছে যে সেটা সিরিয়াসলি ধরিনি, আবার 2-3 পা গিয়ে আবার ঘুরে বলেছে সচমে খেল রায়, রোহিত ইনজার্ডে। তখন আমার কাছে কোনো টাইম নেই যে আমি কিছু চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, একটা দিক দিয়ে ভালো হয়েছে যে টস হেরে আমরা প্রথমে ফিল্ডিং করেছিলাম, তা ওরা মোটামুটি 550 করেছিল, তাই জন্য প্রচুর টাইম যে চিন্তা ভাবনা করা গেছে। কিন্তু তারপরে ওই মানে সেই সময় মানে ব্যাটিং করতে এসে প্রথমে ইনিংসে 3 বলে আউট হয়ে গেছিলাম, ডেল স্টেন সেই ম্যাচে হয়তো 11টা উইকেট নিয়েছিল, আর সেকেন্ড ইনিংসে 36 করেছিল। ঋদ্ধিমান সাহা 40টা টেস্ট খেলেছেন, 3টে শতরান করেছেন, আইপিএলের ফাইনালে সেঞ্চুরি আছে, কেকেআরের হয়ে খেলেছেন, আরও অনেক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, কিন্তু ঋদ্ধিমান সাহা বিশ্বকাপ খেলা হয়নি, এর জন্য কি কোনো আক্ষেপ আছে? সেটা আমার আক্ষেপ নেই, কিন্তু আমার ওয়াইফের আক্ষেপ আছে। কারণ হচ্ছে ওয়াইফ চেয়েছিল যে কোনো একটা টিমে যেতে, অন্তত খেলতে না পারলে, কারণ ধোনি ভাই আছে সবাই জানে, তো সাময়িক যেহেতু 1-2 বছরের ডিফারেন্স, তো ধোনি ভাই প্রেফারেন্স অলওয়েজ সবাই জানে কী অ্যাচিভ করেছে, আর থাকতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেটা হয়নি সেটা আমার কোনো ব্যাপার না। কারণ আমি মনে করি যে খেলার জন্য আমি যেটুকু অ্যাচিভ করেছি সেটা মানে পুরো পোটেনশিয়ালের উপরেই হয়তো বেস করে, তা সেই জন্যে সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আর মানে ওর হয়তো থাকবে, সেটা এখন কমপ্লিট হয়নি, সেটা দেখা যাক কী হয়। তুমি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন কোচিংয়ে মনোনিবেশ করছো, কেকেআরের প্রস্তাব এসেছিল, জানি সেটা ফিরিয়েছো, যে আরও নিজেকে কোচ হিসেবে পরিশীলিত করতে চাও। তো তোমার মতো এরকম আক্ষেপ আরও একজনের ছিল, তার নাম লালচাঁদ রাজপুত। তিনি তার জীবনে বিশ্বকাপ খেলা হয়নি লালচাঁদ রাজপুতের, কিন্তু ভারতের প্রথম টি20 বিশ্বকাপ জয়ী দলে তিনি কোচ ছিলেন। তো এরকম কি কোনো স্বপ্ন এখন থেকেই, যেরকম তুমি স্বপ্ন শিলিগুড়ির আশ্রম পাড়া বা কোলে মার্কেটের মেস থেকে দেখতে শুরু করেছিলে যে একদিন ভারতের হয়ে খেলবো, তো এই স্বপ্ন কি এখন থেকে ঋদ্ধিমানের ঘুমের মধ্যে আসে? মানে এখন যেহেতু জাস্ট খেলা ছেড়েছি, এখন একটু ফ্যামিলি টাইম নিয়ে বিজি আছি, বা এদিক ওদিক একটু মানে বন্ধুবান্ধব বা একাডেমি অলরেডি করতাম, তা সেরকম কিছু গোল এখনও সেট করিনি। এখন কোনো একটা স্ট্রং কিছু অফার যদি আসে যেখানে মনোনিবেশ করতে পারবো, তারপর হয়তো সেটা ডে বাই ডে, মানে যেরকম বললাম যে আন্ডার 19 ক্রস করার পর 22-তে গিয়ে ফিল করলাম যে মেবি পসিবল, তো সেটা হয়তো তখন মেবি আসতে পারে বা নাও আসতে পারে। বিরাট কোহলি আর রোহিত শর্মা, এই দুজনের কাছ থেকে একজন ফিটনেসের ক্ষেত্রে বলা যেতে পারে একটা নিজেই একটা সংজ্ঞা, আর আরেকজন হচ্ছে মাঠের ভিতর আগ্রাসী মেজাজের রাজা। এই দুজনের কাছ থেকে তুমি কোন কোন জিনিস নিয়েছো যে দুটো ঋদ্ধিমান আত্মীকরণ করেছে? দুজনই পজিটিভ, মানে তুমি দেখো শুধু ওরা দুজন বলে নয়, যারা লং টার্ম খেলেছে আর সাকসেসফুলভাবে খেলেছে তারা অলওয়েজ পজিটিভ না হলে সেটা পসিবলই নয়। কারণ স্পোর্টস এমন একটা জিনিস যেটা তোমাকে হয়তো মোর দ্যান 50% তোমাকে খারাপ দিন দেখতে লাগে, তা সেই জিনিসটা যখন পজিটিভ মাইন্ডসেট হয় তখনই তারা পারফরমেন্সটা ধরে রাখতে পারে। মেবি 1-2 ইনিংস খারাপ যেতে পারে বা 1-2 সিরিজ খারাপ যেতে পারে, কিন্তু আবার তারা কাম ব্যাক করে সেটা পজিটিভ পাওয়ারের জন্যই। তা সেই সব জিনিসগুলো তাদের মধ্যে তো আছেই,
আর অলওয়েজ তারা সেই সব টাইপেরই কথা বলে। শেষ প্রশ্ন, ঋদ্ধিমান সাহা এরম যদি একটা শর্ট নোট বা সংজ্ঞা লিখতে দেওয়া হয় তোমাকে, তুমি কি লিখবে? ঋদ্ধিমান সাহার সংজ্ঞা লেখো, কি লিখবে? না, আমি নিজেই লিখবো? আমি লিখবো যে ঋদ্ধিমান সাহা অলওয়েজ টিম ম্যান, আর বলতে হবে প্রচণ্ড বোরিং, হয়তো বন্ধু বান্ধবের সামনে ঠিক থাকে, খেলতে গেলে প্রচণ্ড বোরিং, আর সেটা আমার ওয়াইফ খুব ভালো বলতে পারবে। আর এর থেকে বেশি কিছু মনে পড়ছে না, যে ভালো একটু মানুষ হওয়ার চেষ্টা করে, ওই জিনিসগুলোই আসছে। অনেক ধন্যবাদ ঋদ্ধিমান। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ঋদ্ধিমান সাহা। তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এবার তার পরবর্তী যে ইনিংস সেটা হচ্ছে কোচিং। সেই কোচ হিসাবে ঋদ্ধিমান সাহা আগামী দিনে আরও অনেক সাফল্য পাক এবং একই সঙ্গে এরকম আরও অনেক খেতাব নিয়ে কলকাতায় ফিরুন। আমরা তাকে আরও অনেক অভিনন্দন জানাবো, অনেক সাক্ষাৎকার নেব। আপাতত এখানেই, দেখতে থাকুন জি24 ঘন্টা। নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।